মা, তুমি রয়েছো গোটা জগৎ জুড়ে, শুধু টান পেতে তোমার রূপের। তুমি তো আমাকে অন্য রূপে পুজো করতে আদেশ করেছো এই ভাগীরথীর তীরে তোমার দেবালয় তৈরি করতে। আমাকে পথ দেখাও মা, যাতে সকলে বোঝে তোমার আদেশ। এই চটকু কি হয়েছে রে মায়ের? অপবাদ নিও নে মা। তোমার ঘটকানা আমি এখানেই বিসর্জন দিলাম। তুমি তো অন্তর্যামী, সবই জানো। কোনো না কোনো দিন তোমার দামে গিয়ে তোমার স্মরণ করব। মা অন্নপূর্ণার রূপ সবার মনে প্রতিষ্ঠিত করব। আমায় আশীর্বাদ করো মা, আমার মনোবাঞ্ছা পূরণ করো। জয় মা অন্নপূর্ণা, জয় মা অন্নপূর্ণা। চটকু কি, তুমি এমন ভাবে অস্থির হয়ে নে চটকু কি? এই জগৎ সংসারে সব কিছু তেনার নির্দেশেই ঘটে। আমাদেরকে দিয়ে তিনি সব কিছু করিয়ে নেন, আমরা তো নিমিত্ত মাত্র। এই ক্ষেত্রেও তাই ঘটেছে। তুমি এভাবে ভেঙে পড়ো নে চটকু কি, এভাবে ভেঙে পড়ো নে। আর ভট্টাচার্য মশাই, আপনি এবার ঘর বিসর্জন দেওয়ার ব্যবস্থা করুন। আর মতুর, তুমি দান শুরু করার ব্যবস্থা করো।
রানীমা হঠাৎ মধ্যপথ থেকে ফিরে এলেন কেন? এই ব্যাপারে কেউ কি কিছু জানেন? আগে না, তবে অষ্টাশ ঠাকুর যিনি কুলপুরোহিত তিনি নিশ্চয়ই জানেন। অষ্টাশ ঠাকুর কোথায় আছেন? বোধ করি আটচালায় আছেন। ডাকুন তাকে। আগে ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। মা, এদিককার কাজ তো সব শেষ হলো, এবার আপনি বলুন আপনি কি চান? তোমাদের সাথে আমার কিছু কথা কইবার আছে। রানীমা, তাহলে এখন আমি আসি? না, আপনি এখানেই থাকুন ভট্টাচার্য মশাই। আমার মনে হয় তোমাদের সকলের মনেই এখন একখানা প্রশ্ন জাগছে, আমি হঠাৎ করে মাঝপথ থেকে কেন ফিরে এলো। আমি ফিরেছি মায়ের নির্দেশে। মা, মা কি হয়েছিল আমাকে একটু কষ্ট করে কইবে না? মানে সংসারের মঙ্গল অমঙ্গল বলেও তো একটা ব্যাপার আছে নাকি? দেখো পদ্ম, আমি জানি না আমি আমার কথা তোমাদেরকে বোঝাতে পারবো কি, কিন্তু আমি যা করেছি তা মায়ের নির্দেশেই করেছি। মা চান ভাগীরথীর দিনে তেনার মন্দির, তাই কাশীধামে গিয়ে আমার আর কোনো কাজ নেই। যত তাড়াতাড়ি সম্ভব মায়ের মন্দির তৈরি করতে পারবো ততই মঙ্গল। আর মঙ্গল অমঙ্গলের কথা কইলে তা তো তেনারই হাতে, সে ভুললে তো চলবে না। তাহলে দিদমা, এখন থেকে সকলকে জমি সন্ধান করতে বলছো তো? আমাদের আবার জমির অভাব কেন হবে? এত তালুক মুলুক আছে, সেখানেই মুখ কোথাও একটা মন্দির গড়ে তোলা কি এমন কঠিন কাজ? কঠিন কাজ না সহজ কাজ তা আমি জানি না দাদা, তবে ভাগীরথীর তীরে আমাদের কোনো জমি নেই, তাই এখন আমাদের সব থেকে কঠিন কাজ হলো ভাগীরথীর তীরে জমির সন্ধান করা আর তা কেনা। মা, আমি ঘরে যাচ্ছি, আর তুমিও এসো। দেখো, তোমার খেয়ালের সঙ্গে তোয়াক্কা করে চলার মতো ক্যাম্পটা আমার নেই। আমি বুঝিনি বাপু, এই তো কদিন আগে এত যোগাড় যন্ত্র করে আয়োজন করে কাশী যাত্রা করা উচিত, আর এখন সব কিছু বাতিল করে দিয়ে তুমি নাকি ভাগীরথীর তীরে মন্দির নির্মাণ করছো। কেন মা? দেখো, তোমার তালে তাল মিলিয়ে চলতে গেলে না আমার মাথাটাই খারাপ হয়ে যাবে, আর সেটা আমি চাইনি। তাই আমি ঘরে গেলাম। ময়, আমার যাবার ব্যবস্থা কর।
এসব কি বলছেন বারুজ্জি মশাই? রানীমা শূদ্র, তার উপর বিধবা। শূদ্রের ঘরের বিধবা হয়ে কিনা মন্দির নির্মাণ করবেন ভাগীরথীর তীরে? এসব কথা তর্কালঙ্কার মশাই শুনলে তো রেগে জ্বলে উঠবেন। এ কেমন চিন্তাধারা একবার ভেবে দেখেছেন? না না না, এ হতে পারে না, এ মেনে নেওয়া যায় না। চলুন সবাই, চলুন। রেখে দিয়ে বাংলা এভাবে, এই শুরু হলো সমিশ্রে। মাঝে কখন কি ভাবে কেউ জানেনি। কোন খালি তো শুনিনি যে আমাদের বংশের কেউ মন্দির তৈরি করেছে বলে। আমার মন কইছে এই মন্দির তৈরি নিয়ে আবার একটা বড় গোল বাঁধতে চলেছে। আর যদি আপনি থাকতেন তাহলে এইভাবে আমার মাথার উপর পাহাড় ভেঙে পড়ত। মন্দির তৈরির জন্য জমি, মন্দিরের সব ভার আপনি নিজে নিতেন, কিন্তু আপনি যখন এখন আমার সম্মুখে নেই, আমাকে যে সব কাজ করতে হবে, আমাকে যে লড়াই করতে হবে সব প্রতিকূলতার বিরুদ্ধে। জানেন আমি যে কেন মাঝপথ থেকে ফিরে এলো, তার কারণ আমার মেয়ে জামাইটা বুঝতে পারছে না, কিন্তু আমি জানি আপনি বুঝতে পারছেন, আর ওপর থেকে আমাকে আশীর্বাদও করছে। আসলে সত্যি তো আমার মেয়ে জামাই তো দোষ নয়, আমি তো অবাক হয়ে গেছি। এত বড় জগৎ সংসারে মা কিনা আমাকেই পেলে তিনার দেবালয়ে প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু একবার যখন তিনার নির্দেশ আমি পেয়েছি, তখন এই রাসমণি দাসী তার বাকি জীবনটুকু মায়ের দুটি পা ধরেই কাটিয়ে দেবে। মাগো, আমি বুঝতে পেরেছি মা, আমি বুঝতে পেরেছি তোমার নির্দেশ। তুমি যে সব সময় আমার পাশে রয়েছো, এটা যে তারই প্রেমা। আমার কোনো ভয় নেই মা,
কোনো ভয় নেই, মন্দির প্রতিষ্ঠা করতে আমি পারবো। আচ্ছা, এভাবে চোখের জল কেন ফেলছো? এমন করলে কি করে হবে বলো তো? তোমার প্রতিষ্ঠিত ঘর তো বিসর্জন হলো। আপনি আমার কষ্টটা বুঝবেন না। আপনি তো শুধু শুধু আমাদেরকে নিয়ে যাচ্ছিলেন, পুজো দিতে তো যাচ্ছিলেন না। তা বটে, আমি শুধু তোমাদের নিয়ে যাচ্ছিলাম, কিন্তু মা তো পুজো দিতেই যাচ্ছিলেন। আর মা যখন কাশীধাম গেলেন না, নিশ্চয়ই তার বড় কোনো কারণ আছে। মা তো নিজেই বললেন। আর আমি না হয় এসব দৈব নির্দেশ টিদেশ মানি না, কিন্তু তুমি তো মানো। তাহলে মায়ের কথাটা একবার বোঝার চেষ্টা করো। কত আশা করে কাশীধাম যাচ্ছিল। আচ্ছা, আপনি আমায় কোন মাঝ পথে যদি এভাবে ফিরে আসতে হয়, মন কোনো খারাপ হবে না? মন খারাপ হওয়াটাই স্বাভাবিক, আমি বুঝতে পারছি। কিন্তু এই সময় তো মায়ের পাশে দাঁড়াতে হবে। মা যে তোমার উপর অনেকটা ভরসা করে থাকেন, তোমার উপর নির্ভর করেন। তুমি যদি এখন এমন করো, তাহলে তাহলে কি করে হবে? উনি যে বড় একা হয়ে যাবেন। এই মন্দির তৈরি করা এ তো আর কোনো ছোটখাটো কাজ না, এ বড় মাপের কাজ। আটামশাই শিথিরের বাড়ি থেকে ফিরে এলে ওনার সাথে বসে আলোচনা করতে হবে। কিন্তু কিন্তু শোনো, তুমি মাকে বোঝাও যে তার পরিবার কিন্তু তার পাশে আছে। আচ্ছা, তুমি তো রোজ মায়ের খাবার নিয়ে রাতে বেলা যাও, তুমি এখনই খাবার নিয়ে মায়ের কাছে যাও, বুঝলে? মাকে আশ্বাস দাও, বোঝাও। মা অন্নপূর্ণার নাম করে কাশীর জন্য যাত্রা করছিল, সেখানে পৌঁছতেও পারলুম না। না মায়ের পুজো দিতে পারলুম, না মায়ের ঘর কাশীধামে বিসর্জন দিতে পারলুম। আচ্ছা, আপনি কোন এটা কি ঠিক হলো? না না, আপনি যতই আমাকে বোঝান, আমি কিছুতেই এটা মন থেকে মেনে নিতে পারছি না, কিছুতেই না। আচ্ছা, তোমরাই তো বলো, তোমাদের ঈশ্বর সব জায়গায় বিরাজ করেন, তাহলে এই ভাগীরথীর তীর আর গঙ্গার তীর, এর মধ্যে তফাৎ কি? আমি ইতিমধ্যে কাশীধামে খবর পাঠিয়েছি, যদু গুরুদেবকে নিয়েই ফিরবেন। তোমার যেটুকু দ্বিধা আছে তুমি ওনার কাছে না হয় মিটিয়ে নিও। আর কিছু মিটবে না মতুর বাবু, আবার একটা বড় গোল মারতে চলেছে। আমি ফেরার পথে বাউনদের কথাবার্তা শুনেছি, তারা মাকে কিছুতেই মন্দির করতে দেবেন না। শুদ্দুরের ঘরের বেদবা নাকি গড়বে মন্দির। বড়দিদি, এ তো সামাজিক অধিকার পাওয়া না পাওয়ার লড়াই। আমি এই কথা বলছি না, আমি বলছি মা যেন জানেন যে
তার পরিবারের সকলে তার পাশে আছে। আমি জানি আপনার আর জগদম্বার মনে বেশ কিছু প্রশ্ন জাগছে, কিন্তু দেখবেন এই প্রশ্নগুলো যেন কোনো পরিবারের মধ্যে বিবাদ না তৈরি করে। মায়ের যে হঠাৎ কি হয়েছে বড়দিদি, আমি না ঠিক বুঝতে পারছি না। মা জবে থেকে স্থির করেছে যে তিনি কলকাতায় ফিরে আসবেন, কাশিদাম যাবেন না, আমি না তবে থেকেই লক্ষ্য করছি মায়ের মধ্যে এক বড় পরিবর্তন এসেছে।